নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 11/2/2024 আমি আগাথা ক্রিস্টির লেখা চিড়িতনের রাজা গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। আজ সকালে খবরের কাগজ পড়েছো হেস্টিংস? পড়েছি। তাহলে নিশ্চয়ই হেনরি রিডবার্নের খুনের খবরটা পড়েছি, কিন্তু ইন্টারেস্টিং কিছু পাইনি। মামুলি একটা খুন, তাই নিয়ে সাংবাদিকদের যা কাজ, গল্প বানিয়েছে। পয়রো যেন একটু বিরক্ত হলো, বলতে বাধ্য হচ্ছি, বন্ধু, খবরটা তুমি ভালো করে পড়োনি। ঘটনাটার মধ্যে অনেক নাটক আছে। কী নাটক বলো? এক সচ্ছল ইংলিশ মধ্যবিত্ত পরিবারকে নিয়ে ঘটনা, দি ওগল্যান্ডার্স। বাবা মা ছেলে মেয়ে। ডেইজিমি অঞ্চলে বেশ শান্তিতেই ছিল তারা এতদিন। গত রাত্রে সবাই বাড়ির বৈঠকখানায় বসেছিল, ব্রিজ খেলা চলছিল। হঠাৎ ফ্রেঞ্চ জানলার দুটো পাল্লা শব্দ করে খুলে যায়। ফ্রেঞ্চ জানলায় তো কোনো শিক থাকে না, তুমি জানো তো। জানলা হঠাৎ খুলে যায় আর একজন মহিলা জানলা গলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তার ছাই রং সাটিনের ফ্রকে রক্তের দাগ। সে শুধু একটা কথাই বলেছিল, খুন। তারপরেই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। ঘরে যারা বসেছিল, ওগল্যান্ডার্স পরিবারের সবাই, তারা চিনতে পারে মহিলাকে, কারণ মহিলার ছবি প্রায়ই সংবাদপত্রে দেখা যায়। তার নাম ভ্যালেরি সেন্ট ক্লেয়ার, বিখ্যাত নৃত্যশিল্পী। সম্প্রতি লন্ডনে সংস্কৃতিবান লোকজন যাকে এক নামে চেনে। নৃত্যশিল্পী, তারপর মহিলা, তাকে নিয়ে গল্প বাঁধা হয়েছে বলে খবরটাকে নাটকীয় বলছো? অবশ্য একটা খুনের গল্প আছে। গল্প বলছো কেন? এটা খুব সম্ভবত বাস্তব ঘটনা, আর এই ব্যাপারটাতে আমার জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব প্রবল। তাই নাকি? আমি চেয়ারে সোজা হয়ে বসলুম। হ্যাঁ, এক ভদ্রলোক আজ সকালে ফোন করে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। তিনিই কথা বলতে আসবেন, মৌরানিয়ার রাজপুত্র পলের প্রতিনিধি হিসাবে। এর মধ্যে আমার রাজপুত্র এসে গেল? তুমি খবরটা মন দিয়ে পড়োনি। একটা প্যারাগ্রাফে লেখা আছে। পয়রো খবরের কাগজটা টেনে নিল, পড়তে লাগলো। প্রশ্ন উঠেছে, রাজপুত্র এবং বিখ্যাত নৃত্যশিল্পীর সঙ্গে কোনো ঘনিষ্ঠ সম্বন্ধ আছে কি না। আর নতুন হীরের আংটি কি লেডির মনে ধরেছে? আসল খবরটা অন্য পৃষ্ঠায় আরও ডিটেলসে আছে, বললুম। হ্যাঁ, বলে যাও, শুনছি। মাদমোজেল সেন্ট ক্লেয়ার বৈঠকখানার কার্পেটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। দুজন পুরুষ এগিয়ে এলেন, একজন ডাক্তার আনতে ছুটলেন, আর একজন ছুটলেন থানায়। কথা শেষ হলো না, পরিচারিকা এসে জানালো ভিজিটার আছে, এবং ভিজিটার প্রিন্স নিজেই। কার্ড পাঠিয়েছেন, তাতে দেখলাম লেখা আছে কাউন্ট ফিওদর। ঘরে ঢুকলেন কাউন্ট, একজন যুবক, লম্বা, বেশ টেনশনে আছেন মনে হলো। চোখ দুটো উত্তেজনায় জলজল করছে। মসিয়ে পয়রো, আমার বন্ধু বলল। ওয়েলকাম, বসুন প্লিজ। প্রিন্স একটা চেয়ারে বসলেন, ঝুঁকে পড়লেন সামনের দিকে, রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। বললেন, মসিয়ে, আমি ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছি, ঠিক বুঝিয়ে বলতে পারবো না। পয়রো বলল, আমি বুঝতে পারছি আপনার উদ্বেগ। মাদমোজেল সেন্ট ক্লেয়ার আপনার প্রিয় বন্ধু, তাই না? প্রিন্স বোকার মতো বললেন, আমি ওকে বিয়ে করব। নিজের আরামকেদারায় পয়রো সোজা হয়ে বসল। প্রিন্স বলে যাচ্ছেন, আমার পরিবারে আমি যে অসম বিয়ে করছি তা নয়। হতে পারে আমরা রাজপরিবার, আর সেন্ট ক্লেয়ার মধ্যবিত্ত, কিন্তু আমার ভাই আলেকজান্ডারও এরকম বিয়ে করেছে। আমাদের বাবা রাজা রমতেই। আমরা তো এখন অনেক আধুনিক, তাই না? কত উদার আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা কি এখনও রাজপরিবার, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এসব সংস্কার নিয়ে থাকব? তাছাড়া মাদমোজেল সেন্ট ক্লেয়ার খুব নিম্নবিত্ত পরিবারের মেয়ে নয়। তার ইতিহাস কিছুটা নিশ্চয়ই কাগজে পড়েছেন। নর্তকীর বংশবৃত্তান্ত সম্বন্ধে নানা রোমান্টিক গল্প বাজারে ছড়িয়েছে। একবার শুনেছি তিনি নাকি আইরিশ নিম্নবিত্ত পরিবারের মেয়ে। আবার এরকমও শুনেছি যে তার মা একজন রাশিয়ান ডাচেস। প্রথম গল্পটার কোনো ভিত্তি নেই, প্রিন্স বললেন, কিন্তু তথ্যটা সত্যি। লেডির সঙ্গে মিশলেই বোঝা যায় ওর বংশগৌরব আছে। বংশগৌরব ব্যাপারটাকে আমি যথেষ্ট পাত্তা দিই। বংশগৌরবকে তো মানতেই হবে, চিন্তিতভাবে বলল পয়রো। একবার আমার দিকে তাকালো, তারপর বলল, বংশগৌরব ব্যাপারটাই যদিও বিতর্কিত, সে কথা যাক। এখন কাজের কথায় আসা যাক। আপনি আমার থেকে কি সাহায্য চান? আপনি উদ্বেগে আছেন কেন? ম্যাডাম সেন্ট ক্লেয়ার
কি রিডবার্ন নামে কোনো যুবকের সঙ্গে মেশেন? রিডবার্ন বলে বেড়ান যে সেন্ট ক্লেয়ারের সঙ্গে তার প্রেম আছে। ম্যাডামের বক্তব্য কি? উনি এই কথাটা শুনে মুখ বেঁকিয়ে হাসেন। ম্যাডাম কি রিডবার্নকে ভয় করেন? প্রিন্স খানিকটা ইতস্তত করলেন, তারপর বললেন, একটা ঘটনা ঘটেছিল। কী ঘটনা? যারা নামে একজন বিখ্যাত গুণিন আছে, নাম শুনেছেন? না। মানুষের ভূত ভবিষ্যৎ উনি ভালোই বলতে পারেন। আপনি যারার কাছে যেতে পারেন। পয়রো দৃশ্যত অসন্তুষ্ট। সে বলল, আপনারা তার কাছে গিয়েছিলেন, এই তো? কি ঘটেছিল বলুন। গত সপ্তাহে ভ্যালেরিয়া আর আমি গুণিন মহিলার কাছে গিয়েছিলাম। তিনি তাসের মাধ্যমে মানুষের ভাগ্য বলে দিতে পারেন। নিজের বিচিত্র পদ্ধতিতে তাস পড়ে তিনি ভ্যালেরিকে জানালেন সামনে তার বিপদ আছে। আকাশে জমেছে কালো মেঘ। তারপর শেষ তাসটি তিনি তুললেন, যে তাসটাকে বলে চিরতনের রাজা। সেটাতে কি পড়েছিলেন কে জানে। এবার ভ্যালেরিকে বললেন, সাবধান, কোনো এক পুরুষ তোমাকে আষ্টেপৃষ্ঠে বাঁধতে চাইছে। তুমি কি জানো আমি কার কথা বলছি? তুমি তাকে ভয় পাও। তার মাধ্যমে তোমার জীবনে আসবে ভীষণ বিপদ। শুনে ভ্যালেরির মুখ ফ্যাকাশে, ঠোঁট সাদা। সে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তারপর আমরা সেখান থেকে চলে এলাম। ভ্যালেরির উদ্দেশ্যে যারার শেষ কথাগুলো ছিল, চিরতনের রাজার থেকে সাবধান, বিপদ কিন্তু তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ভ্যালেরি থেকে জানতে চাইলাম। সে আমাকে কিছুই বলল না, বলবেও না মনে হয়। বরং আমাকে অভয় দিল যে সব ঠিক হয়ে আছে। কিন্তু এখন গত রাতের ঘটনার পর আমি পুরোপুরি নিশ্চিত যে চিরতনের রাজা বলতে ভ্যালেরি বুঝেছে রিডবার্নকে, আর তাকেই সে ভয় পাচ্ছে। হঠাৎ থেমে গেলেন প্রিন্স, তারপর আবার শুরু করলেন, আপনি এখন বুঝতে পারছেন আমি কীরকম উত্তেজিত হয়ে পড়লাম? সকালের খবরের কাগজে যখন দেখলাম রিডবার্নকে তার লাইব্রেরি ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে, রিভলভারের গুলিতে তার মাথার খুলি উড়ে গেছে, তখন ভ্যালেরির কথা মনে হলো। হয়তো সে রিডবার্নের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাগলামির মুহূর্তে তাকে না, তা তার পক্ষে অসম্ভব। পয়রো চেয়ার থেকে উঠে যুবকের কাঁধ চাপড়ে দিল। এভাবে আবোল তাবোল দুশ্চিন্তা করলে আপনি নিজেই পাগল হয়ে যাবেন। আমার হাতে ব্যাপারটা ছেড়ে দিন। আপনি কি স্ট্রিটহ্যামে যাবেন? আমার ধারণা ভ্যালেরি এখনও সেখানেই আছে। ডেইজি মিডে হয়তো মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। আমি এখনই সেখানে যাব। দূতাবাসের মাধ্যমে আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। সর্বত্রই আপনি যেতে পারবেন, কেউ বাধা দেবে না। তাহলে আমরা যাত্রা শুরু করি। হেস্টিংস, তুমি তো আমার সঙ্গে যাবে। প্রিন্স, আপাতত বিদায়। ডেইজি মিড এর মতো সুন্দর এবং সাজানো গ্রাম সত্যিই ব্যতিক্রমী। আধুনিক সব সুযোগ সুবিধা সেখানে, পর্যাপ্ত আরামের সব উপকরণ হাজির। ঘোড়ার গাড়িতে রাস্তা থেকে কিছুটা ঢালুতে নেমে আমরা পৌঁছালাম কয়েক একর জায়গা জুড়ে গম্ভীর দাঁড়িয়ে থাকা এক প্রাসাদে, যা নয়নাভিরাম উদ্যানে পরিবেষ্টিত। প্রিন্স পলের অতিথি আমরা জানাতেই বাটলার কেতাদুরস্ত কায়দায় আমাদের অভিবাদন জানালো, নিয়ে চলল সেই জায়গায় যেখানে ঘটেছিল সেই ট্র্যাজেডি। এসেছি এক চমৎকার গ্রন্থাগারে। বিশাল ঘরের প্রবেশপথে একটা জানলা আর পেছনে বাগানের দিকে একটা জানালা। দুটো জানলাই খুব বড়। পেছনের জানলার ভেতর দিকেই পড়েছিল রিডবার্নের মৃতদেহ। আমরা যখন গেলাম তখন অবশ্য মৃতদেহ অকুস্থলে নেই, পুলিশ নিয়ে গেছে মর্গে। এটা খুব আপত্তির ব্যাপার কিন্তু, আমি বললুম পয়রোকে। কোনটা? এই যে বডি সরিয়ে নিয়ে যাওয়া এত তাড়াতাড়ি। কত রকম সূত্র পাওয়া যেত। হেস্টিংস, আমি তোমাকে কতবার বলেছি যে বাইরের হাজার খুঁজলেও সূত্র আসে না, সূত্র মেলে মগজে, গ্রে সেলগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ায়। বাটলারকে পয়রো জিজ্ঞেস করলো, বডি সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া ঘরের আর কিছু কি নাড়াচাড়া করা হয়েছে? না স্যার, পুলিশ গতরাতে এসেছিল, বডি পরীক্ষা করে নিয়ে গেছে, আর কিছুতে বোধহয় হাত দেয়নি। জানলার পর্দাগুলো দেখছি দুপাশে সরানো, অন্য জানলাগুলোতেও তাই, পর্দা দুপাশে সরানো। গতরাতে কি পর্দাগুলো ওরকমই ছিল? না স্যার, আমি দুটো জানলারই পর্দা টেনে দিয়ে যাই প্রতি রাতে। তাহলে রিডবার্ন নিজেই আবার পর্দাগুলো দুপাশে সরিয়ে দিয়েছিলেন? সেরকমই মনে হয় স্যার। আপনি কি জানেন আপনার মনিব গতরাতে কারো জন্য অপেক্ষা করছিলেন? উনি সেরকম কিছু বলেননি স্যার, কিন্তু এটা আমাকে বলেছিলেন যে ডিনারের পর তাকে যেন ডিস্টার্ব করা না হয়। একটা দরজা দেখতে পাচ্ছেন স্যার, লাইব্রেরির পিছন দিকে? ওই দরজাটা দেখুন, ভেতর থেকে বন্ধ। দরজাটা ছাদের দিকে খোলা যায়।
মাস্টার ইচ্ছে করলে ওই দরজা দিয়ে কাউকে লাইব্রেরিতে আনতে পারতেন। এরকম কি করতেন উনি? বাটলার দুবার কাশলো, তারপর নিচু গলায় বলল, আমার সেরকমই ধারণা স্যার। পয়রো বড় বড় পা ফেলে দরজাটার দিকে এগিয়ে গেল। দরজা ভেজানো, চাবি তো খোলা। দরজা খুলতেই চওড়া ছাদ। পয়রো ছাদে বেরোলো, আমিও। ডান দিকে প্রাসাদের প্রবেশপথ, বাঁ দিকে ছাদ গিয়ে ঠেকেছে লাল ইটের প্রাচীরে। ওপাশে ফলের বাগান স্যার, ওদিকে বাগানে যাওয়ারও একটা দরজা আছে। সন্ধে 6টার সময় ওই দরজাতে চাবি পড়ে যায়। ঘাড় নাড়ল পয়রো। আবার লাইব্রেরিতে এলুম আমরা। বাটলারও এলো। গত রাতে আপনি কোনো গোলমালের আওয়াজ পেয়েছেন? হ্যাঁ স্যার, রাত 9টার খানিক আগে লাইব্রেরিতে কথাবার্তার আওয়াজ কানে এসেছিল, কিন্তু অস্বাভাবিক কিছু মনে হয়নি। একজন মহিলার গলা শুনেছিলুম। বাটলার একটু বাঁকা হাসলো। তারপর আমি আমাদের শোবার ঘরে ঢুকে গেলে আর কিছুই শুনতে পাইনি। তারপর রাত 11টায় হইহল্লা, পুলিশ এসেছিল। এখানে কজনের গলার শব্দ শুনেছিলেন? ওহো, 2জনের স্যার। কিছু মনে করবেন না স্যার, ডাক্তার রিয়ান কিন্তু এখনও বাড়িতে আছেন, ওর সঙ্গে কথা বলবেন? পয়রোকে খুব আগ্রহী মনে হলো। কয়েক মিনিটের মধ্যে ডাক্তার এলেন লাইব্রেরিতে। বেশ আলাপে হাসি খুশি মানুষটা। যা যা জানার দরকার ছিল সবই জানলো পয়রো তার কাছ থেকে। ঠিক জানলা ঘেঁষে রিডবার্নের মৃতদেহ পড়েছিল। মাথাটা ছিল জানলার দিকে, 2টো ক্ষত ছিল, একটা ক্ষত 2টো চোখের ঠিক মাঝখানে, আর মারাত্মক ক্ষতটা ছিল মাথার পেছনে। দেহটা কি চিত হয়ে পড়েছিল? হ্যাঁ, ওই তো ওখানে বডি পড়েছিল, তার দাগ আছে। তিনি জানলার পাশেই একটা বড়সড় দাগের দিকে আঙুল দেখালেন। আচ্ছা, এরকম কি হতে পারে? কীরকম? মাথাটা মার্বেল পাথরের মেঝেতে ঠুকে গেছিল হয়তো, তাই ফেটে গিয়েছিল মাথা। অসম্ভব। অস্ত্রটা পিস্তল ছিল কি রিভলভার জানি না, তবে খুলির অনেক গভীরে ছিল ক্ষতটা। আচ্ছা, যে 2টো আঘাত পাওয়া গেছে, কোনো মহিলার পক্ষে কি সেরকম আঘাত করা সম্ভব? প্রশ্নই আসে না। আপনি মাদমোজেল সেন্ট ক্লেয়ারের কথা ভাবছেন? নির্দিষ্ট কোনো একজনের কথা ভাবছি না। পয়রো ঘরের হাটখোলা ফ্রেঞ্চ জানলার দিকে কপাল কুঁচকে দেখছিল। সেটা লক্ষ্য করে ডাক্তার শুরু করলেন, ওই জানলা দিয়ে মেয়েটা পালিয়েছিল। গাছের ফাঁকে ডেইজি সবুজ মাঠ দেখতে পাচ্ছেন? আশেপাশে অনেক বাড়ি আছে, কিন্তু খুব কাছে একটা বাড়ি, ওই বাড়িটাতেই। ধন্যবাদ ডাক্তার, এত খবর জানাবার জন্য। পয়রো বলল, এসো হেস্টিংস, আমরা সেন্ট ক্লেয়ারের পায়ের দাগগুলো খুঁজে দেখি। এ বাড়ির বাগান পেরিয়ে আমরা ঢুকলাম ছোট লোহার গেট দিয়ে সবুজ ডেইজি মাঠে। তারপর আর একটা ছোট এবং নিচু গেট, সেটা দিয়ে এগোতে লাগলুম মাঠের প্রান্তে একটা বাড়ির দিকে। এই বাড়িটারও চারপাশে অনেক জমি, অর্ধেক একর তো বটেই। প্রান্তিক বাড়িটার সামনে এসে দাঁড়ালুম দুজনে। কয়েকটা সিঁড়ি দিয়ে উঠেই ফ্রেঞ্চ জানালা। পয়রো জানলার দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। ওই ফ্রেঞ্চ জানলা কাল রাতে খোলা ছিল, আর তাই মেয়েটা সেন্ট ক্লেয়ার তাই মেয়েটা এই বাড়িতে ঢুকতে পেরেছিল, মানে সংবাদপত্রে যেমন লিখেছে। কিন্তু আমাদের তো জানলা দিয়ে ঢোকার তাড়াহুড়ো নেই, আমরা ঢুকবো বাড়ির সামনের দরজা দিয়ে। একজন পরিচারিকা কোনো প্রশ্ন না করেই বোধহয় আমাদের দুজনকে ভদ্রলোক ভেবেই মহিলা আমাদের ড্রয়িং রুমে বসালো। তারপর খবর দিতে গেল বাড়ির গৃহিণীকে, মিসেস ওগল্যান্ডার। দেওয়ালে বেশ কয়েকটা ফটো, প্রত্যেকটাতে ওগল্যান্ডার পরিবারের সবাই। এদের পরিবারে পরস্পরের মধ্যে বেশ মিলমিশ আছে, পয়রোর পর্যবেক্ষণ। মহিলা বলা ঠিক হবে না, একজন যুবতী ঘরে ঢুকলেন। তার কালো চুল চূড়ো করে বাঁধা, পরনে হালকা কোট এবং টুইটের স্কার্ট। যুবতীর চোখে প্রশ্ন আমাদের দেখে। পয়রো চেয়ার থেকে উঠে বিনীত ভঙ্গিতে বলল, মিস ওগল্যান্ডার, একটু বিরক্ত করতে এলাম। আমি জানি গত রাতে আপনাদের বাড়িতে কী ঝড় গেছে। সত্যি আচমকা এক বিশ্রী ঘটনা। মিস তাকিয়ে দেখছিলেন ঘরের এধার ওধার। ক্ষমা করবেন মশিয়ে, ঘরের আসবাবপত্রের কী অবস্থা! চাকর বাকরেরা কাল রাত থেকে এত উত্তেজিত হয়ে আছে। গত রাতে এই ঘরেই পরিবারের সকলে বসেছিলেন। পয়রো এভাবেই তার জেরা শুরু করলো। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর সবাই মিলে ব্রিজ খেলা চলছিল। একটা প্রশ্ন করি, কতক্ষণ খেলা চলেছিল? তা রাত 10টা পর্যন্ত তো হবেই। আপনি নিজে কোথায় বসেছিলেন মাদমোজেল? ফ্রেঞ্চ জানলার দিকে মুখ করে। আমার পাশে ছিলেন মা। হঠাৎ সকলকে চমকে দিয়ে জানলার পাল্লা দুটো জোরে খুলে গেল, আর মিস সেন্ট ক্লেয়ার হুমড়ি খেয়ে পড়ল ঘরের ভেতরে। আপনি মহিলাকে দেখেই চিনতে পেরেছিলেন?
ওর মুখ নর্তকী হিসাবে খুবই পরিচিত। তিনি এখনও আপনাদের আশ্রয়েই আছেন, তাই না? হ্যাঁ, কিন্তু উনি কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না। ওর মানসিক উত্তেজনা এখনও কাটেনি, শুয়ে আছেন। আমার ধারণা উনি আমার সঙ্গে দেখা করবেন। আপনি কি ওকে জানাবেন যে মৌরানিয়ার প্রিন্স পলের একান্ত অনুরোধে আমি এসেছি? প্রিন্সের নাম পয়রো উল্লেখ করতেই দেখলুম কাজ হলো। যুবতী দ্রুত বেরিয়ে গেলেন। ফিরলেন এই বার্তা নিয়ে, মাদমোজেল সেন্ট ক্লেয়ার যে ঘরে বিশ্রাম নিচ্ছেন সেই ঘরেই আমাদের সঙ্গে কথা বলবেন। যুবতীকে অনুসরণ করে দোতলায় গেলুম আমরা। ঢুকলুম এক আরামপ্রদ শোয়ার ঘরে। জানলার ধারে একটা লম্বা কাউচে এক মহিলা শুয়ে আছেন। আমরা ঢুকতেই আমাদের দিকে তাকালেন। মহিলার মুখশ্রী ভারী মিষ্টি, পরনে লাল ড্রেসিং গাউন। ওর বড় বড় গভীর চোখ ফিরল পয়রোর দিকে। পল আপনাকে পাঠিয়েছে? মহিলার স্বরও মিষ্টি। হ্যাঁ মাদমোজেল, তার আদেশেই। আপনি কি জানতে চান? গত রাতে যা ঘটেছিল সব কিছু। হাসলেন মহিলা। হাসিতেও ফুটে উঠেছে ক্লান্তি। আমি কি মিথ্যে বলেছি? আমি বোকা নই, কিছুই লুকানো যায় না, কিছুই না। ওই জঘন্য লোকটা আমার জীবনের একটা গোপন কথা জানতো। ওই লোকটা যে মারা গেছে, ও আমাকে ভয় দেখাতো যে আমার গোপন কথা ফাঁস করে দেবে। পলই আমাকে বুদ্ধি দিয়েছিল যে লোকটাকে একেবারেই রাগাবে না। পল হলো আমার প্রকৃত জীবনসঙ্গী। লোকটা মরেছে, আমিও বেঁচেছি। তার মানে এটা নয় যে আমি তাকে খুন করেছি। না, কখনোই নয়। পয়রো মৃদু হেসে বলল, এসব আমাকে বলার প্রয়োজন নেই মাদমোজেল। আমাকে শুধু বলুন কাল রাতে কী ঘটেছিল। লোকটাকে আমি মোটা টাকা অফার করেছিলাম। ওর কথা শুনে মনে হয়েছিল টাকা পেয়ে ব্যাপারটা মিটিয়ে নেবে। রাত 9টার সময় লাইব্রেরিতেও আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। জায়গাটা আমি জানতাম। আমি আগেও লাইব্রেরিতে এসেছি। কিছু লুকাবো না, আমি বলেছি আপনাকে। পিছনের দিকে দরজা দিয়ে আমি লাইব্রেরিতে ঢুকেছিলাম, চাকর বাকরেরা যাতে দেখতে না পায়। একটা প্রশ্ন ম্যাডাম, এত রাতে একা আসতে আপনি রাজি হলেন? কাকে বলবো আমার সঙ্গে আসতে বলুন? পল ছাড়া কাউকে তো বলিনি। আর পল এখানেই পা দেবে আমার সঙ্গে? কিন্তু আমাকে আসতেই হতো। মনের দিক থেকে ডেসপারেট ছিলাম আমি। যাই হোক, আসল কথায় আসি। দরজা আসতে ঠেলতেই রিডবার্নকে সামনে দেখলাম। আমার হাত ধরে ঘরে ঢুকিয়ে নিল সে। তারপর, ওহ, লোকটা যে মরেছে আজ আমি নিশ্চিন্ত। কথা শুরু হলো আমাদের। কথা তো নয়, বেড়াল আর ইঁদুরের খেলা। ও নানাভাবে ভয় দেখাচ্ছিল আমাকে। আমার সেই গোপন ঘটনা সব ফাঁস করে দেবে। আমি কার্পেটের ওপর হাঁটু গেড়ে বসে তাকে অনুনয় বিনয় করছিলাম। আমার যত গয়নাগাটি সব তাকে দেব বললাম। যত টাকা লাগে দেব তাও বললাম। কিন্তু আমার সব অনুরোধ জলে গেল। তার একটাই শর্ত, আমাকে তার সঙ্গে। নিশ্চয়ই বুঝতে পারছেন জঘন্য শর্তটা কী ছিল। আমি পরিষ্কার অসম্মত হলাম, কারণ আমি পলকে ভালোবাসি। কিন্তু কে শোনে কার কথা? হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরতে গেল। আমি তার হাত ছাড়িয়ে ছুটছিলাম। হঠাৎ জোরে একটা শব্দ হলো। জানলাতে পর্দা টানা ছিল, সেদিক থেকেই শব্দটা এসেছিল। রিডবার্ন লম্বা লম্বা পায়ে সেদিকে গিয়ে জানলার পর্দা সরিয়ে দিল। একটা লোক লুকিয়ে বসেছিল ফ্রেঞ্চ জানলার নিচে। পর্দা সরাতেই সে এক লাফে ঢুকে পড়ল ঘরে। ভয়ঙ্কর দেখতে একটা লোক। রিডবার্ন কিছু করতে পারার আগেই লোকটা অস্ত্র বের করে গুলি করল। দুবার গুলি করেছিল। রিডবার্ন মেঝেতে পড়ে গেল দড়াম করে। ভয়ঙ্কর দর্শন সেই লোকটা আমার হাত ধরে টান দিল। এক টানে আমি ছাড়িয়ে নিলাম নিজের হাত। লোকটার হাতে রক্ত লেগেছিল, রিডবার্নের রক্ত। টানাটানিতে সেই রক্ত লেগে গেল আমার স্কার্টে। প্রাণপণে দৌড় দিলাম আমি। লোকটার হাত থেকে বাঁচতে হবে আমাকে। এই বাড়িতে আলো জ্বলছে দেখলাম। জানলাটা বিশাল, পাল্লা খোলা ছিল। বাইরে থেকে দেখলাম কয়েকজন ব্রিজ খেলছে। বাইরে থেকে জানলা দিয়ে লাফ মেরে ঘরে হুমড়ি খেয়ে পড়লাম। শুধু মনে আছে একটা কথাই বলতে পেরেছিলাম, খুন। তারপরেই চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। ধন্যবাদ ম্যাডাম, আপনি ভীষণ ভয় পেয়ে গেছিলেন, বুঝতে পারছি। আচ্ছা, কে লোকটা গুলি করেছিল তার একটু বর্ণনা দিতে পারবেন? তার পোশাক কী ছিল মনে করতে পারবেন? না, এত দ্রুত সব ঘটে গেল, কিন্তু তাকে দেখলেই আমি চিনতে পারবো। তার বিশ্রী মুখটা মনে গেঁথে আছে। আর একটা প্রশ্ন ম্যাডাম, ঘরের অন্যদিকে জানলাটার পর্দাগুলো কি টানা ছিল? সেন্ট ক্লেয়ার চিন্তা করছিলেন। তারপরে বললেন, হ্যাঁ, মনে পড়েছে, সেই জানলার পর্দা সরানো ছিল না। ঠিক আছে, এই প্রশ্নটা এমন কিছু জরুরি নয়। আপনি তো এই বাড়িতে এখন থাকবেন ম্যাডাম? ডাক্তার বলেছেন একদিন বিশ্রাম নিয়ে আগামীকাল শহরে ফিরতে পারবো। তিনি ঘরের চারদিকে তাকালেন। মিস ওগল্যান্ডার ঘর থেকে বেরিয়ে গেছেন। আর এ বাড়ির মানুষেরা এত ভদ্র আর অতিথিবৎসল। নর্তকী হাসলেন।
ঠিক আছে ম্যাডাম, ভালো থাকুন। এই কথা বলে পয়রো ঘর থেকে বেরিয়ে আসছিল, তার পেছনে আমিও। হঠাৎ একজোড়া জুতো দেখে পয়রো দাঁড়িয়ে পড়ল, চকচকে চামড়ার চটি একজোড়া। নর্তকীর দিকে তাকিয়ে পয়রো জিজ্ঞেস করলো, আপনার জুতো ম্যাডাম? হ্যাঁ মশিয়ে। ঘাস পাতা ধুলো লেগেছিল চটি দুটো, এই বাড়ির ভিত্তটা পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। পয়রো এই কথা বলে সিঁড়ি দিয়ে নিচে নামলো। আমিও। একটা ব্যাপার লক্ষ্য করেছো হেস্টিংস? কি? এই বাড়ির চাকরিরা কাল রাতের ঘটনায় এত উত্তেজিত যে ঘরে সিগারেটের টুকরো ধুলো ময়লা থাকলে পরিষ্কার করতে ভুলে যায়, কিন্তু ম্যাডামের চটি জোড়া বেশ ভালোই পরিষ্কার করে দিয়েছে। ও কথা থাক, এখন কি বুঝছো বলো? মামলা তো শেষ, খুব সোজা মামলা। মামলা শেষ? খুনিকে? আর যাই হোক, ম্যাডামের বর্ণনায় ওই ভয়ঙ্কর দর্শন লোকটা অন্তত নয়। আমরা বেরিয়ে আসছিলুম, মিস ওগল্যান্ডার ডাকলেন, মশিয়ে কিছু বলছেন? আমি বললুম, ড্রয়িং রুমে বসবেন কি 1 মিনিট? মাম্মা কথা বলতে চান। আবার ঢুকলুম ঘরটাতে। এখনও যথেষ্ট অপরিষ্কার লাগছে ঘরটা। টেবিলে ছড়ানো তাসগুলো। পয়রো তাসগুলো তুলে দ্রুত সাফল করল। আচ্ছা, ব্রিজ খেলা নিয়ে মিস ওগল্যান্ডার কি বলছিলেন? কখন? যখন এ বাড়িতে ঢুকলাম হেস্টিংস। একটু ভাবতে হলো, তারপর বললুম, হ্যাঁ, উনি বলছিলেন একটা ট্রাম্প কার্ডের চাল দিয়েছিলেন, ভুল হয়েছিল, তার চাল দেওয়া উচিত ছিল 3 স্পেডস। পয়রো, এত হেয়ারি করো তুমি? হেস্টিংস দেখো, চিরতনের রাজা তাসটা বান্ডিলে নেই। যারা? আমি বললুম, হ্যাঁ। পয়রো কি বুঝলো আমার ইঙ্গিতটা? চটপট সে তাসের বান্ডিল গুছিয়ে প্যাকেটে রেখে দিল। গম্ভীর লাগছে তাকে। হেস্টিংস, একটা ভুল হয়ে যাচ্ছিল, বড় ভুল। আমি তাকিয়ে রইলুম, কিছুই বুঝছি না। আমার গোড়া থেকে সবটা ভাবতে হবে, সবটা। এবার আশা করি ভুল হবে না। ঘরে ঢুকলেন মাঝবয়সী সুন্দরী মহিলা। পয়রো বাও করল। আপনারা বোধহয় মিস সেন্ট ক্লেয়ারের বন্ধু। ওর এক বন্ধুর কাছ থেকে আমরা আসছি ম্যাডাম। ওহো, আমি ভেবেছিলাম বোধহয়। পয়রো হঠাৎ জানলার দিকে আঙুল দেখালো। গতরাতে জানলার কাচ নামানো ছিল না? না, মনে হয় সেই কারণেই মিস সেন্ট ক্লেয়ার গতরাতে ঘরে আলো জ্বলছে দেখতে পেয়েছিলেন। গতরাতে তো পূর্ণিমা ছিল, চাঁদের আলোতে ভেসে যাচ্ছিল বাইরেটা। আমি ভাবছি কেন আপনারা বাইরে মিস সেন্ট ক্লেয়ার ছুটে আসছিল দেখতে পাননি, যদিও আপনি আর আপনার মেয়ে দুজনেই জানলার দিকে মুখ করে বসেছিলেন। মনে হয় আমরা খেলাতে এত মশগুল ছিলাম, আর ওরকম অভাবনীয় ঘটনা তো আগে ঘটেনি। বুঝতে পেরেছি ম্যাডাম, মিস সেন্ট ক্লেয়ার তো আগামীকাল চলে যাবেন। হ্যাঁ, ঠিক। আমরা আসি তাহলে। গুড ডে। একজন ভৃত্যকে দেখা গেল সিঁড়িগুলো পরিষ্কার করতে, যেখান দিয়ে আমরা নামছিলুম। পয়রো তাকে জিজ্ঞেস করলো, দোতলায় ওই মহিলা যিনি বিশ্রাম নিচ্ছেন, আপনিই কি তার চটিজোড়া পরিষ্কার করেছেন ভাই? লোকটা মাথা নাড়ল। না তো স্যার। চটি দুটো পরিষ্কার করা হয়েছে? হয়েছে তো। কে করেছে বলুন তো? জানি না তো স্যার, চটি দুটো তো পরিষ্কারই ছিল। আমরা ফিরে আসছিলুম। জিজ্ঞাসা করলুম, কী হলো ব্যাপারটা? চটি দুটো কে সাফ করেছে? পয়রো গম্ভীরভাবে বলল, কেউ না, চটিগুলো সাফ করার দরকারই ছিল না। আমি বললুম, ইটের রাস্তা দিয়ে হাঁটলে চটি জোড়ায় ধুলো নাও লাগতে পারে, কিন্তু বাগানে বড় বড় ঘাস, গাছের পাতা, সেখান দিয়ে নর্তকী ছুটে ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল। চটি জোড়ায় ধুলো ময়লা লাগারই তো কথা। বাগানের ভেতর দিয়ে ঘাস পাতা মারিয়ে ছুটলে অবশ্য চটি নোংরা হতে পারত। তাহলে? 8 ঘন্টা ধৈর্য ধরো বন্ধু, চলো রিডবার্নের বাড়িতেই আবার যাওয়া যাক। আবার আমাদের ফিরে আসতে দেখে বাটলার অবাক হলো বটে, কিন্তু কিছু বলল না। লাইব্রেরিতে ঢুকলুম আমরা। পয়রো সোজা গাড়ি চলার রাস্তার দিকে জানলাটা কাছে গেল। সেখানে পাথরের সিংহের মুখ বসানো একটা শোপিস। পয়রো আঙুল দিয়ে দেখালো পাথরের মূর্তিটায় মাথায় একটা দাগ, যেন কাদার মতো কিছু লেগে আছে, আর ঠিক তার নিচে পাথরের মেঝেতেও একই ধরনের দাগ। পয়রো বলল, রিডবার্নের 2 চোখের মাঝখানে কেউ একজন জোরে ঘুষি মেরেছিল। সেই আঘাতে সে পড়ে যায়, মাথাটা ঠুকে যায় মেঝের ওই জায়গাটায়। অজ্ঞান হয়ে যায় সে। তারপর সেই লোকটা যে তাকে ঘুষি মেরেছিল টানতে টানতে রিডবার্নকে নিয়ে যায় ওধারের জানলার দিকে আর ফেলে রাখে সেখানে। কিন্তু কেন? দরকারটা কী ছিল? খুবই দরকার ছিল। লোকটার গায়ে খুব শক্তি, কিন্তু সে চায়নি মারতে রিডবার্নকে। কিন্তু তুমি তো বলছো সব জেনে গেছো এখন, এমনকি খুনিকেও। ঠিকই বলেছি। একটা কথা জিজ্ঞেস করব কি? তুমি যখন ওগল্যান্ডারের বাড়িতে তাসগুলো ঘাটছিলে, তখন একটা তাস ছিল না, কোথায় গেল? চিরতনের রাজা? চিরতনের রাজা, ওটা আমি সরিয়েছি আমার পকেটে। ওটা থেকে কোনো সূত্র পেয়েছো? পেয়েছি। গুঙ্গিন রানী জারার কাছে আমি কৃতজ্ঞ। একটু বাদেই সব জানবে। এখন কি করব?
শহরে যাবার আগে ডেইজি মিডের বাড়িতে একবার যাব। সেই একই পরিচারিকা দরজা খুলল। কারো সঙ্গে দেখা করবেন? কিন্তু এখন তো সবাই লাঞ্চে বসেছেন। শুধু মিসেস ওগল্যান্ডারের সঙ্গে কয়েক মিনিট দেখা করব। ঠিক আছে, বসুন। 2 মিনিট বাদেই মিসেস ওগল্যান্ডার ড্রয়িং রুমে এলেন। ম্যাডাম, আমাদের দেশে আমরা সব থেকে শ্রদ্ধা করি মাকে। মা হলেন সব কিছু, আমাদের জন্মদাত্রী। আমি অবাক। পয়রো এসব কী বলছে? মিসেস ওগল্যান্ডারের চোখেও বিস্ময়। এই কারণেই আবার আসতে হলো, একজন মায়ের উদ্বেগকে শান্ত করতে। রিডবার্নের হত্যাকারী কোনো দিনই ধরা পড়বে না। আপনার আশঙ্কার কোনো কারণ নেই। আমি এরাকুল পয়রো আপনাকে আশ্বাস দিচ্ছি। মিসেস ওগল্যান্ডার শান্তভাবে সব কিছু শুনছিলেন। পয়রোর দিকে তাকিয়ে ছিলেন গভীর দৃষ্টিতে। তারপর শান্তভাবে বললেন, আপনি ঠিকই বলছেন। পয়রো গম্ভীরভাবে বলল, এটুকুই বলতে এসেছিলাম ম্যাডাম, কিন্তু আর ভয় পাওয়ার কারণ নেই। ইংরেজ পুলিশের চোখ এরাকুল পয়রোর চোখের মতো এতটা তীক্ষ্ণ নয়। পয়রো উঠে গেল দেওয়ালের ছবিগুলোর দিকে। একটা ছবিতে আঙুল রেখে বলল, আপনার আরেক মেয়ে ছিল, সে আপনাদের ছেড়ে ঈশ্বরের কাছে চলে গেছে। হ্যাঁ, সে মারা গেছে। মহিলার দীর্ঘশ্বাস পড়ল। খুবই দুঃখের। আমরা শহরে ফিরে যাচ্ছি। তাহলে আপনাকে সেই তাসটা ফেরত দিই, চিরতনের রাজা। এটাই আপনার একটা বুদ্ধির খেলা ছিল ম্যাডাম। 52টা তাসের বদলে 51টা তাস নিয়ে আপনারা ঘণ্টাখানিক ব্রিজ চালিয়ে গেলেন। সত্যিই আপনার চাতুর্যের প্রশংসা করতে হয়। আচ্ছা, চলি। গুড ডে হেস্টিংস। এবার তাহলে সব বুঝেছ? স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে পয়রো বলল, কিছুই বুঝিনি তোমার হেয়ালি। রিডবার্নকে খুন করেছিল কে? জন ওগল্যান্ডার জুনিয়র। তবে বাবা না ছেলে কে খুনি আমি নিশ্চিত নই। ছেলেই মনে হচ্ছে, কারণ তার বয়স কম, শরীরে শক্তিও বেশি। এদের দুজনের একজন। কারণ জানালা, মানে লাইব্রেরিতে ঢোকা এবং বের হওয়ার 4টা রাস্তা ছিল। 2টো দরজা, 2টো জানলা। পেছনের জানলাটাই খুনি ব্যবহার করেছিল, কারণ সেদিকটা কারো চোখে পড়ার ভয় কম। তাহলে লাইব্রেরিতে সেদিন রাতে 2জন গিয়েছিল, জুনিয়র ওগল্যান্ডার আর ভ্যালোরি সেন্ট ক্লেয়ার। হ্যাঁ, মনে আছে যখন ভ্যালোরিকে জিজ্ঞেস করছিলাম অত রাত্রে আপনি একা বেরিয়েছিলেন, তখন সে থমকে গিয়েছিল। জন ওগল্যান্ডার নর্তকীর সঙ্গে ছিল। তাতে রিডবার্ন আরও চটে গিয়েছিল। হয়তো রিডবার্ন কোনো অশ্লীল গালাগাল দিয়ে থাকবে। তাতে ওগল্যান্ডার তাকে মারতে শুরু করে। বাকিটা তুমি জানো। একটা ব্যাপার মাথায় ঢুকছে না, ওগল্যান্ডারের সঙ্গে নর্তকী ভ্যালোরি সিনক্লেয়ারের সম্পর্ক কী ছিল? আশ্চর্য। দেওয়ালে টাঙানো ফটোগুলোর দিকে তুমি তাকিয়েছিলে, কিন্তু আসল ব্যাপারটাই লক্ষ্য করনি। মিসেস ওগল্যান্ডারের এক মেয়ে মারা গেছে, এটা ঠিক, কিন্তু সবাই জানে সে মরেনি। ভ্যালোরি সেন্ট ক্লেয়ারই হলো সেই মেয়ে। কি বলছো তুমি? 2 বোনকে প্রায় একরকম দেখতে, এটা লক্ষ্য করেছিলে? আমার একেবারেই মনে হয়নি 2জন যুবতীর মধ্যে কোনো সাদৃশ্য আছে। তার কারণ হলো সেন্ট ক্লেয়ারকে নর্তকী ভেবে তুমি তাকে রোমান্টিক চোখ দিয়ে দেখছিলে, কিন্তু ওই বাড়ির 2টি মেয়ের মধ্যে অনেক রকম মিল আছে। ব্যাপারটা কি হয়েছিল জানো? জুনিয়র ওগল্যান্ডার সম্ভবত কোনো নাচের আসরে গিয়ে ভ্যালোরি সেন্ট ক্লেয়ারকে দেখে চমকে উঠেছিল। তার ছোট বোন, যে পৃথিবীতে আর নেই, তার সঙ্গে এই নর্তকীর এত মিল। সেন্ট ক্লেয়ারের সঙ্গে সে আলাপ করে, জানতে পারে ওই নর্তকী সমাজে তেমন কোনো বংশপরিচয় নেই, অথচ সে প্রিন্স পলকে ভালোবাসে। প্রিন্সও নর্তকীকে বিয়ে করতে চান, কিন্তু প্রিন্সের বাবা, সম্রাট বা এম্পারার, তিনি কিছুতেই বংশপরিচয়হীন মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না। তখন সেন্ট ক্লেয়ারকে জন ওগল্যান্ডার তার বাড়িতে নিয়ে যায়। মিসেস ওগল্যান্ডারেরও তাকে পছন্দ হয়। ছোট মেয়ে হিসেবে সেন্ট ক্লেয়ার ওই পরিবারে থাকতে শুরু করে। এর মধ্যে দুষ্কৃতী রিডবার্ন ঢুকে পড়ে। সেন্ট ক্লেয়ারকে বিরক্ত করতে থাকে। সে কুপ্রস্তাব দেয়। তখন সেন্ট ক্লেয়ারের সঙ্গে গিয়ে সেদিন রাতে জুনিয়র ওগল্যান্ডার রিডবার্নকে খুন করে। খুনের জন্য তার শাস্তি হবে না? 2জন যুবক যুবতীর স্বপ্ন এবং ভাগ্য এর সঙ্গে জড়িত। প্রিন্সের এখন নর্তকীকে বিয়ে করার অসুবিধা নেই, কারণ সে অভিজাত ওগল্যান্ডার পরিবারের মেয়ে। এখন জুনিয়র ওগল্যান্ডারকে খুনি ঘোষণা করতে হলে সেন্ট ক্লেয়ারও জড়িয়ে পড়বে, কারণ খুনের সময় সে স্পটে ছিল। অ্যাবেটমেন্টের চার্জ তার বিরুদ্ধে পুলিশ আনবেই। কেন নর্তকীর স্বপ্ন ভেঙে দেব? বৃহত্তর স্বার্থে খুনটা যদি গোপনই থাকে, থাক না। পয়রো উদার হাসল। আমি চুপ করে রইলুম। এই জটিল ব্যাপারে শেষ বিচার হয়তো বিধাতাই করবেন। তবে চিরতনের রাজা
তাসটা নিয়ে গুণিন যারার ভবিষ্যৎবাণীরও এই কাহিনীতে একটা বড় ভূমিকা আছে, তাই না? শেষ।